হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জেনারেল সায়েন্সের ক্লাস ওয়েলকাম জানাচ্ছি। জেনারেল সায়েন্স আজকে হচ্ছে এটা একটা মিক্সড ক্লাস থাকবে, যেখানে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান এবং কেমিস্ট্রি থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, মানে PYQ বেসড ওই ভিডিওটা হবে। আর হচ্ছে কোশ্চেনগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় আসার মতো। তো আমি ভিডিওটা শুরু করছি, আশা করি সবাই লাস্ট অবধি দেখবে। আর যদি কেউ চ্যানেলে নতুন থেকে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে দিও। আর কোনো লেখা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো। তো আজকের প্রথম প্রশ্ন, শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কী হয়? কত? শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ শূন্যই হবে, কেননা শূন্য শব্দকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বলি। তো শব্দ চলাচলের জন্য মাধ্যম দরকার হয়, যে কোনো জড় মাধ্যমেরই দরকার হয়। সেই জন্য শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না, তাই শব্দের গতিবেগ শূন্য মাধ্যমে শূন্য হবে। এরপরে ইনফ্রাসনিক শব্দ আর আল্ট্রাসনিক শব্দ। আমাদের যে শব্দ শুনতে পাই, মানে এই শব্দের শ্রুতিগোচরের সীমা কতটা, এটা হচ্ছে 20 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ অব্দি আমরা মানুষ মানে শব্দ শুনতে পাই, এটা শ্রুতিগোচর শব্দের সীমা। তো ইনফ্রাসনিক মানে শব্দের তর, এই শব্দটা 20,000 কম যেটা, সেটাকে ইনফ্রাসনিক বা শব্দের তর বলা হয়। আর আল্ট্রাসনিক বা শব্দের তর হলো 20,000 হার্জের বেশি শব্দকে বলা হয়। এরপরে বাদুর অন্ধকারে চলাচল করে, এর কারণ হচ্ছে বাদুর নিজেদের দ্বারা উৎপন্ন আল্ট্রাসনিক শব্দের দ্বারা গতিপথ নির্ণয় করে। তাহলে এদের মানে আল্ট্রাসনিক শব্দ এরা উৎপন্ন করতে পারে। তারপরে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দ্বারা? একটা ফ্যাথোমিটার। এই কোশ্চেনটা মাল্টিপল টাইম বিভিন্ন পরীক্ষায় এসেছে। তারপরে আবদ্ধ গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার দ্বারা, বাতাসের আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দ্বারা, উচ্চ উষ্ণতা মাপা হয় থার্মোমিটার দ্বারা, নিম্ন উষ্ণতা মাপা হয় অ্যালকোহল থার্মোমিটার দ্বারা। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে, তাপ মাপক যন্ত্রের নাম কি? এরপরে গান শুনে কোনো গায়ককে চেনা যায় কোন ধর্মের জন্য? গুণ বা জাতি ধর্মের জন্য। তারপর ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয়, কারণ জলের উচ্চ অপেক্ষা। এখানে কোন জল ব্যবহার করে? এটা ভারী জল ব্যবহার করা, ডয়টোরিয়াম D2 এটা। মানবদের সাধারণ তাপমাত্রা এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, সেন্টিগ্রেডে বললে ফারেনহাইটে বললে হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এরপর চাপ প্রয়োগে বরফ গলানো এবং চাপ কমিয়ে পুনরায় বরফে পরিণত করার পদ্ধতিকে বলা হয় পুনঃশীলীভবন বলা হয়। এরপর হচ্ছে প্রেশার কুকারে অভ্যন্তরস্থ চাপ, এটা কি হয়? বায়ুমণ্ডলে যে নর্মাল চাপ থাকে তার দ্বিগুণ হয়। আমাদের বায়ুমণ্ডলের চাপ কত? 76 সেমি পারস্তম্ভের চাপের সমান, তাহলে এটা তার 76 সেমি পারস্তম্ভের ইন্টু 2 হবে, যেটা হলো প্রেশার কুকারের ভেতরে চাপটা থাকে সেটা। নেক্সট হচ্ছে বরফ গলনের নিতাপ 80 ক্যালোরি পার গ্রাম। এখানে বরফ গলনের নিতাপ। আরেকটা আসে হচ্ছে জলের বাষ্পীভবনের নিতাপ, মানে জল কত উষ্ণতায় বাষ্পীভবন হতে হবে, বাষ্প হয়ে যায়, বাষ্পীভূত হয়, সেটা হলো 537 ক্যালোরি পার গ্রাম। এরপরে কত তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে সেলসিয়াস স্কেলের সমান হয়, বা ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াসকে সমান হয়? কতটা? -40 ডিগ্রি তাপমাত্রায়। মাইনাসটা মনে রাখতে হবে। বিবর্ধ কাচ, এটা একটা কিসের উদাহরণ? এটা একটা উত্তল লেন্সের উদাহরণ। তারপর সিনেমার পর্দা বা ক্যামেরায় কী বিম্ব গঠিত হয়? সদ্বিম্ব। অবশ্যই সদ্বিম্ব হবে, নাহলে আমরা দেখবো কীভাবে? দেখা যায় সদ্বিম্বকে দেখা যাবে, অসদ্বিম্ব তো পর্দায় ফেলা যায় না, দেখাও যাবে না। সদ্বিম্বকে পর্দায় ফেলা যায় আর দেখা যায়, তাই সিনেমার পর্দায় ও ক্যামেরায় সদ্বিম্ব গঠিত হয়। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য। তারপর সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? সেই জন্যই তো সম্পূর্ণ প্রতিফলিত হয় এবং দর্শকরা দেখতে পায়, এই জন্যই হচ্ছে সিনেমার পর্দা সাদা আর অমিশ্রণ হয়। তারপর আবার আরেকটা প্রশ্ন থাকে যে কোন মানে কোন তলটা সবচেয়ে ভালো উত্তম শোষক আলোর? সেটা হচ্ছে কালো অমিশ্রণ তল। তারপর যখন আপতন কোণ দুটি মাধ্যমে সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে সমান হবে। তারপরে সাবানের বুদবুদ গোলাকার হয় কেন? এটা পৃষ্ঠটানের জন্য। তারপর পৃষ্ঠটানের একক, SI একক হচ্ছে নিউটন পার মিটার, সিজিস একক হচ্ছে ডাইন পার সেমি। জলে সাবান মেশালে কী হয়? পৃষ্ঠটান কমে যাবে। তারপরে আরেকটা আছে জলে সাবান মেশালে, এটা হলো। আরেকটা হচ্ছে জলে যদি উষ্ণতা তাপমাত্রা বৃদ্ধি করা, তাহলে জলের পৃষ্ঠটান কমবে না, পারবে সেক্ষেত্রে কমবে। আবার সান্দ্রতা আছে, সান্দ্রতা মানে বাধা বল, ওটাও হলো জলের যদি তাপমাত্রা বাড়ানো হয় ওই সান্দ্রতা কমে যায়। আবার গ্যাসের ক্ষেত্রে উল্টা হয়, যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় বা তাপমাত্রা বাড়ানো হয় সেক্ষেত্রে সান্দ্রতা বৃদ্ধি পায়। এটা মনে রাখতে হবে, গ্যাসটা উল্টোটা, মানে গ্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম, আর জলের ক্ষেত্রে সান্দ্রতা পৃষ্ঠটান দুটাই কমবে। এরপরে হচ্ছে ড্যাশ পাস্কালের সূত্রের ব্যবহার, সেটা হাইড্রোলিক লিফট, এলো পাস্কালের সূত্রের ব্যবহার। তারপর হচ্ছে কালবৈশাখী ঝড়ে টিনের চাল উড়ে যাওয়া, এটা কোন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়? বার্নৌলির তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। তারপরে কোনো আবদ্ধ তরলের চাপ সব দিকে সমানভাবে দেয়, এটা সঞ্চালিত হয়, এটা কার জনক? এটা কে? পাস্কালের সূত্র। পাস্কাল এটা মানে হলো এর মানে জনক, মানে পাস্কালের সূত্র বলে যে এটাই এই পাস্কালের সূত্রের রূপ। তারপরে হচ্ছে এরপরে গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি কোন সমান্তরাল যুক্ত থাকে? মানে আমাদের দুটা সমবায় থাকে না, মানে রেলে
কারেন্টের লাইনে সমান্তরাল আর শ্রেণী সমবায়। তো গৃহে যেগুলো যুক্ত থাকে সেগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আর তুল্যরোধের একটা মান আসে, তো আমরা এই প্রশ্নটা এসে থাকে যে শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান বেশি হয় না সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান বেশি হয়? অবভিয়াসলি শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান বেশি হয়, কারণ শ্রেণী সমবায়ের তুল্যরোধ আমরা কীভাবে বের করি? R=R1 + R2 + R3 আরও যদি থাকে সেগুলো যোগ করতে হয়। কিন্তু আর আমরা সমান্তরাল সমবায়ের তুল্যরোধটা এইভাবে বের করি, 1/RS মানে 1 তুল্যরোধ = 1/R1 + 1/R2, মানে লসাগু করে বের করতে হয় জন্য এটার মান সবসময় শ্রেণী সমবায়ের থেকে কম আসে, তাই শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান বেশি হয় আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান কম হয়। তারপর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কিসে রূপান্তরিত হয়? অপশনে থাকবে মোটর, ডায়নামো, এগুলো। তো মোটর হবে, কারণ মোটর যেমন পাখা ঘোরে, পাখাকে আমরা তড়িৎ দিই তারপরে তো ঘোরে কাজ হয় তারপরে। আর এর উল্টোটা যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি বলে তখন আমরা ডায়নামো হচ্ছে জেনারেটরে ডায়নামো ব্যবহার করা হয়। তারপরে এসি থেকে ডিসি মানে অল্টারনেটিভ কারেন্ট থেকে ডিরেক্ট কারেন্ট, এটা রেকটিফায়ারে ব্যবহার করা হয়। এরপর বজ্রপাত, এটা কিসের উদাহরণ? এটা স্থির তড়িৎ আবেশের একটা উদাহরণ। এই যে ধারকত্বের এককে, এটা ফ্যারাডে হলো ধারকত্বের একক। তারপর হলো সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া কি? রোডোস্পাইডোমোনাস, রোডোস্পাইরিলিয়াম। সালোক সংশ্লেষে সাধারণত সবুজ উদ্ভিদরা সক্ষম হয়, কিন্তু এখানে ব্যতিক্রম দুটো ব্যাকটেরিয়া সক্ষম, তো রোডোস্পিডোনাস আর রোডোস্পাইরিলিয়াম এরা হচ্ছে ব্যতিক্রম। এছাড়া সালোক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ আছে ক্রাইসোমিয়া বা ইউগ্লিনা এরকম। সালোক সংশ্লেষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর শোষণ, প্রধান শোষণ বস্তু কি? শোষণ বস্তু হচ্ছে প্রধান গ্লুকোজ, C6H12O6। যে প্রশ্নটা এসেছিল যে জিএনএম পরীক্ষা একবার, গ্লুকোজের সংকেত কি? এবার হচ্ছে শোষণ। এটা একটা উপচিতি বিপাক্রিয়া, কারণ না অপচিতি, কারণ শোষণের মাধ্যমে আমাদের দেহের শুষ্কোজন হ্রাস পায়, রেচনের মাধ্যমে হ্রাস পায়, তাই এগুলো অপচিতি। আবার এদিকে পুষ্টি সালোক সংশ্লেষ, এগুলো উপচিতি, কারণ এই পুষ্টি সালোক সংশ্লেষের মাধ্যমে আমাদের দেহের শুষ্ক ওজন বা মোট ওজন বৃদ্ধি পায়। আর এই শোষণের 3টা পর্যায় থাকে, প্রথমে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে 2 নম্বর কেশ চক্র, 3 নম্বর হচ্ছে প্রান্তীয় শোষণ। প্রথম এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে হলো কোষের সাইটোপ্লাজমে, আর পরের দুটা পর্যায়ে কেশ চক্র আর প্রান্তীয় শোষণ, এই দুটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তাই আমাদের আবার যদি শোষণ অঙ্গাণু আসে তখন আবার মাইটোকন্ড্রিয়া দিতে হবে, কারণ শোষণের দুটা পর্যায়ে বেশিরভাগটাই মাইটোকন্ড্রিয়াতে ঘটছে জন্য ওই মাইটোকন্ড্রিয়াকে শোষণ বস্তু বলা হচ্ছে। নেক্সট কোষের মস্তিষ্ক কি? নিউক্লিয়াসকে বলা হয়, কারণ নিউক্লিয়াসই আমাদের সমস্ত কিছু নির্ধারণ করে থাকে। তারপর আত্মগতি থলি লাইসোজোমকে বলে। প্রোটিন ফ্যাক্টরি বলে রাইবোজোমকে, কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ প্রোটিন এখানে বেশি সংশ্লেষিত হয়। ভিটামিন ডির অভাবে ছোটদের হয় অরিকেট, বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। তারপর B3-র অভাবে হয় পেলেগ্রা, B3-কে বলে নিয়েছেন, এই B3-র অভাবে কী হয়? পেলেগ্রা হয়। তারপরে সর্বগন্ধা গাছের মূল থেকে আমরা কী পাই? রেসারপিন পাই, যেটা উচ্চ রক্তচাপের ওষুধ এটা। তো সিংকোনা গাছের ছাল থেকে পাই কুইনাইন, যেটা হলো ম্যালেরিয়ার ওষুধ। হাঁপানির উপশমে ব্যবহার করা হয় ডাটোনিন, যেটা ধুত্রার পাতা এবং ফুল থেকে পাওয়া যায়। অ্যাট্রোপিন পাই বেলেডোনা গাছের পাতা এবং শিকড় থেকে, এটা যেটা চোখের তারারন্ধ্র প্রসারণে সাহায্য করে। তারপরে মানুষের রেচন পদার্থ ইউরিয়া হচ্ছে এটা, আর পাখিদের বললে ইউরিক অ্যাসিড। এই ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটা যকৃতে উৎপন্ন হয়। চিংড়ির রেচনাঙ্গ সবুজগন্ধি। হ্যাঁ, তারপরে আরশোলা রেচনাঙ্গ, আরশোলা মানে হচ্ছে বিভিন্ন পতঙ্গ শ্রেণীর সবার ম্যালপিজিয়াম নালিকা। বাবা সরি। তারপরে মাকড়সার রেচনাঙ্গ হচ্ছে কক্সালগ্রন্থি। এরপর কোন আমাদের দুটা বৃক্ষ আছে না, বাম বৃক্ষ ডান বৃক্ষ, এর মধ্যে বাম বৃক্ষটা আকারে বড় হয়। তো আমি তোমাদের সঙ্গে কটা প্রশ্ন আলোচনা করলাম? 52 থেকে 4, প্রায় 56-57টার মতো প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।